সন্ধ্যায় বাসায় ফিরে দুঃসংবাদ পেলাম। আমাদের ঠিক বিপরীত দিকের ফ্ল্যাটের ছোট ছেলে অর্ণব আজ স্কুল থেকে হারিয়ে গেছে। ছেলেটা স্কুলের স্ট্যান্ডার্ড 2 এর ছাত্র। স্কুল থেকে আমাদের বাসার দূরত্ব খুবই অল্প। মাঝে মাঝে গাড়ি ছাড়াই অর্ণবের মা তাকে আনতে যায়। আজও স্কুল গেট দিয়ে বের হয়ে অর্ণব মায়ের হাত ধরে হেঁটে আসার সময় ভিড়ের মধ্যে হাত ছুটে হারিয়ে যায়। শুনে অবশ্য আমার একটু অস্বাভাবিক লাগলো। দিনে দুপুরে মায়ের হাত থেকে ছুটে হারিয়ে যাওয়া খুব সহজ না। পাশের ফ্ল্যাটের সিরাজ ভাইয়ের পরিবারের সাথে আমাদের পরিবারের সখ্যতা কম। তারা একটু অন্তর্মুখী। এই বিল্ডিংয়ের কারোর সাথে খুব একটা মেশেন না। তবুও লিফটে দেখা হয়ে গেলে ছোট্ট গোলগাল অর্ণব হাত নেড়ে বলতো, মর্নিং আঙ্কেল। কচি মায়াময় একটা মুখ। আমার খারাপ লাগতে শুরু করলো। ভাবলাম যাই, পাশের ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিয়ে আসি। সিরাজ ভাইয়ের ড্রয়িং রুমে তার শালক বসা। ভদ্রলোক ব্যাংকে চাকরি করেন। ভাবি তাকে জড়িয়ে ধরে কাঁদছে। আমাকে দেখে তিনজনই চুপচাপ হয়ে গেল। আমার অস্বস্তি হচ্ছিল। কি বলবো? সন্তান হারানোর সান্ত্বনা কি বলে দিই? সিরাজ ভাই বললেন, মেহেদি ভাই, থ্যাংক ইউ ফর কামিং। আমরা চেষ্টা করছি, আশা করি খুব শীঘ্রই অর্ণবকে ফিরে পাবো। আসার জন্য অনেক ধন্যবাদ। এরপর সবাই চুপচাপ। আমি বুঝতে পারলাম এখানে আমার কাজ শেষ। অন্তর্মুখী এই পরিবার আর কথা বাড়াতে চাইছে না। আমি বিদায় নিলেই তারা স্বস্তি পাবে। আমি হঠাৎ বললাম, সিরাজ ভাই, একটা কথা বলি। অর্ণব খুব শান্ত একটা বাচ্চা। কারোর ভয়ের কাছে মাথা নত করে বাচ্চাটাকে বিপদে ফেলবেন না। আপনি পুলিশের কাছে যেতে না চান, আমাদের ওপরের ফ্ল্যাটের পিবিআই এর রিটায়ার্ড গোয়েন্দা গুলজার সাহেবের কাছে আছেন। তার সাহায্য নিতে পারেন। আমার কথায় হঠাৎ অর্ণবের মা কেঁদে উঠলেন। সিরাজ ভাই সরু চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলতে চাইছেন মেহেদি ভাই? বললাম, অর্ণব হারিয়ে যায়নি সেটা বুঝতে পারছি সিরাজ ভাই। সম্ভবত কেউ তাকে কিডন্যাপ করেছে এবং এখন হুমকি দিচ্ছে পুলিশে খবর দিলে তার ক্ষতি হবে। আপনারা সম্ভবত তার কিডন্যাপের টাকা জোগাড় করতে ব্যস্ত এখন। এবার সিরাজ ভাইয়ের স্ত্রী জোরেই কেঁদে উঠলেন। সিরাজ ভাই বললেন, কিভাবে শিওর হচ্ছেন এসব ভাই? আমি বললাম, ভাই, স্কুল থেকে আপনাদের বাসার রাস্তা এতটাও ক্রাউডেড না যে একটা বাচ্চা হারিয়ে যাবে বা হারিয়ে গেলে কেউ লক্ষ্য করবে না। মায়ের হাত থেকে বাচ্চা ছুটে গেলে আপনাদের যেভাবে চারিদিকে খোঁজখবর করার কথা, সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। পুলিশের কাছে একটা সাধারণ জিডি করে চুপচাপ ঘরে বসে আছেন। অর্থাৎ বাচ্চার কি হয়েছে আপনারা জানেন, হারিয়ে যাওয়া যেহেতু সম্ভব না তাই। আমার কথার পর অনেকক্ষণ সবাই চুপচাপ হয়ে গেল। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, তারপর চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। সিরাজ ভাইয়ের শালক আমাকে থামালেন। ভাই, যাবেন না, বসেন। আপনি যখন এত কিছু ধরতে পেরেছেন, তখন আপনার কাছে আর লুকিয়ে কি হবে? আমি আবার এসে বসে পড়লাম। সিরাজ ভাইয়ের শ্যালক ঘটনাটা বলতে শুরু করলেন। আজ দুপুরে স্কুল থেকে বের হয়ে ভাবি আর অর্ণব হেঁটে আসছিল। হঠাৎ একটা মাইক্রোবাস এসে পাশে থামে। দুজন লোক নেমে পিস্তল বের করে ভাবির মাথায় ধরে। ভাবি ভেবেছিলেন সাধারণ ছিনতাইকারী। হাতে সোনার চুড়ি খোলার আগেই দেখেন অর্ণবকে নিয়ে দুইজন গাড়িতে উঠে গেল। সামনের রাস্তা ফাঁকা ছিল। গাড়ি টেনে গেট দিয়ে বের হয়ে গেছে। ভাবি অনেকক্ষণ বুঝতেই পারেনি কি হয়েছে। তারপর তার চিৎকারে আশেপাশের লোক জড়ো হয়ে গিয়েছে। ভাবি দ্রুত সিরাজ ভাইকে ফোন দিয়ে থানার উদ্দেশ্যে রিকশায় ওঠেন। তখনও একটা টেলিটক নাম্বার থেকে ফোন আসে, থানায় গেলে লাশ পড়ে যাবে অর্ণবের। এই কথা বলে। ভয়ে আর থানায় যাননি ভাবি। সিরাজ ভাই আর তার নিজের ভাই রাসেলকে খবর দিয়ে তিনি এসেছেন। শলা পরামর্শ চলছে কিভাবে অর্ণবের কোনো ক্ষতি না করেই তাকে ফিরিয়ে আনা যায়। সারাদিন উৎকণ্ঠায় গিয়েছে। ভাবি কান্নাকাটি করছেন আর পুরুষ দুইজন নিশ্চুপ হয়ে বসেছিলেন, অপেক্ষা করছেন কখন আবার যোগাযোগ করবে অপহরণকারী। তারা যে নম্বর থেকে ফোন দিয়েছিল সেটা ছিল বন্ধ। বিকেলে আবার ওই নম্বর থেকে ফোন এসছে। আগামীকালের মধ্যে 50 লাখ টাকা জোগাড় করে রাখতে হবে। কোথায় পৌঁছে দিতে হবে সেটা পরে বলা হবে। টাকা জোগাড় করতে না পারলে নদীর জলে ভাসবে অর্ণব।
তখন থেকে আবারও অস্থির হয়ে গেছে এই পরিবারটা। এত অল্প সময়ে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। আতঙ্কে অস্থির সবাই। বলতে বলতে ভাবি আবারও কাঁদতে লাগলেন। সিরাজ ভাইয়ের চোখেও পানি। আমি কি করব বুঝতে পারছিলাম না। ড্রয়িং রুমের একটা দেওয়ালে অনেক বড় করে একটা অর্ণবের ছবি। স্কুলের কোনো প্রতিযোগিতায় জেতা একটা মেডেল হাতে হাসি মুখে তাকিয়ে আছে সে। দেখে আমার বুক ধক করে উঠল। এত জীবন্ত মনে হলো এখনই বলবে, হাই আঙ্কেল। আমার মা বাবাকে কান্না থামাতে বলেন না প্লিজ। আমি মন খারাপ করে বসে রইলাম। আমাদের অল্প পরিচিত কিন্তু প্রতিবেশী পরিবারটি ভয়াবহ বিপদে পড়েছে। তাদের জন্য কিছু করতে পারলে খুবই ভালো হতো, কিন্তু সে ক্ষমতাও আমার নেই। পরিচিত জনদের মধ্যে মাত্র একজনেরই কিছু করার ক্ষমতা আছে, সে হলো গুলজার আঙ্কেল। পিবিআই এর ডিজিআই হিসাবে রিটায়ার্ড করেছেন ভদ্রলোক, কিন্তু অসম্ভব প্রখর তার বিশ্লেষণী ক্ষমতা। শুধু পর্যবেক্ষণ করেই অনেক সত্য বের করে নিয়ে আসতে পারেন, যেটা আমাদের কাছে ম্যাজিকের মতন লাগে। আমি একটু ইতস্তত করে বললাম, আমাদের ওপরতলার গুলজার আঙ্কেলকে বললে কেমন হয়? আমার কথায় তিনজনই থমকে গেলেন। আমি আবার বললাম, উনি তো আসলে এখন আর পুলিশ নেই, কিন্তু ওনার বুদ্ধি অসাধারণ। তাছাড়া এই ধরনের কেস জীবনে বহু ডিল করেছেন, অপরাধীদের মনস্তত্ত্ব বোঝেন। ওনাকে বললে আমার মনে হয় ভালো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারবেন। কিছুক্ষণ রুমের সবাই চুপচাপ থাকলো। সিরাজ ভাই একসময় বললেন, উনি কি পুলিশকে জানিয়ে দেবেন না তো ব্যাপারটা? পুলিশ জানলেই তো বিপদ হবে। আমি বললাম, সমস্যা হবে জানলে নিশ্চয়ই পুলিশকে বলবেন না উনি, ওনার পরামর্শ নেওয়াই ভালো। রাসেল বললে, আমার মনে হয় না এত লোক জানাজানি করা উচিত হবে। আমি ভাবলাম এরা সম্ভবত আর রাজি হবে না। তখন হঠাৎ সিরাজ ভাই বললেন, অবশ্য গুলজার সাহেবের অনেক সুনাম, ভালো লোক, সাহায্য চাওয়া যেতেই পারে। রাসেল ভাই কি বলতে যাচ্ছিলেন, সম্ভবত আবার আপত্তি করতে যাচ্ছিলেন। ভাবি তাকে থামিয়ে দিলেন। মেহেদি ভাই, ওনাকে ডাকুন প্লিজ, আমাদের মাথা কাজ করছে না, উনি নিশ্চয়ই ভালো পরামর্শ দিতে পারবে। রাসেল ভাই বললেন, সুমি, সেটা কি ঠিক হবে? সব কিছু ভেবে দেখ। আমার মাথা কাজ করছে না ভাইয়া। গুলজার সাহেব ভালো মানুষ শুনেছি, নিশ্চয়ই আমাদের ক্ষতি হোক উনি এই ধরনের কোনো কাজ করবেন না। আমি ইশারা পেয়ে গুলজার আঙ্কেলকে ফোন দিলাম। উনি ফোন ধরে বললেন, মেহেদি বলো। আঙ্কেল, একটু সিরাজ ভাইয়ের ফ্ল্যাটে আসতে পারবেন? ভীষণ জরুরি। তুমি ওখানে? জি। থাকো, আসছি। গুলজার আঙ্কেল ফ্ল্যাটে ঢুকে একবার চারপাশে তাকালেন। অর্ণবের ছবিটার দিকে তাকিয়ে তার চোখে বিষাদের ছায়া পড়ল। সোফায় এসে বসতে বসতে বললেন, ওরা কত টাকা মুক্তিপণ চেয়েছে? আমি বাদে ঘরের বাকি তিনজন বিস্মিত হয়ে গেল। অর্ণব কিডন্যাপ হয়েছে আপনি জানেন? জানতাম না, ঘরে পা দেওয়ার পর বুঝলাম। রাসেল বললেন, কিভাবে বুঝলেন? আপনাদের চেহারাই বলে দিচ্ছে সেটা। অর্ণব হারিয়ে গেছে সকাল থেকে সবাই জানে। পুলিশে না গিয়ে আপনারা ঘরে বসে আছেন আর উদ্বিগ্ন মন নিয়ে কান্নাকাটি করছেন। অর্থ বিপদ সম্পর্কে জানা আছে আপনাদের। রাসেল বলেন, সেটা অবশ্য ঠিক, মেহেদি ভাইও সেটা ভেবেছিল। দেখা যাচ্ছে কিছুই লুকিয়ে রাখা যাচ্ছে না, কিন্তু খবরটা পুলিশের কানে গেলে বিপদ হবে আমার ভাগ্নের। গুলজার আঙ্কেল ভাবির কাছ থেকে পুরো ঘটনাটা শুনলেন। তারপর ভাবিকে প্রশ্ন করলেন কিছু। গাড়িটা কি ধরনের ছিল খেয়াল করেছেন? হ্যাঁ, মাইক্রোবাস, সাদা রঙের নোয়া। আর কিছু খেয়াল করেছেন গাড়ির? গাড়ির কোনো বিশেষত্ব? ভাবি কিছুক্ষণ চিন্তা করলেন, বললেন, গাড়ির ডান পাশের রিয়ার ভিউ মিররটা ভাঙা ছিল বোধহয়। গোলজার আঙ্কেল কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, গাড়িটা চলে যাওয়ার পর আপনি কাকে ফোন দিয়েছিলেন প্রথমে? পুলিশ? না, সিরাজকে। সিরাজই বলল থানায় যেতে। থানা কাছেই ছিল, কিন্তু যাওয়ার আগেই ওদের ফোন পেলাম। ভাবি কাঁদলেন আবার। গুলজার আঙ্কেল বললেন, সিরাজ সাহেব, আমার মনে হয় টাকাটা যথাসম্ভব জোগাড় করে রাখা উচিত আর পুলিশকে জানানো উচিত। পুলিশের কাছে ইদানিং অনেক আধুনিক যন্ত্রপাতি থাকে, তারা খুঁজে বের করে ফেলতে পারবে। এই কথায় একসাথে হাউমাউ করে উঠলেন সিরাজ ভাই আর সুমি ভাবি। ভাই প্লিজ, আপনাকে জানাতে চাইনি, মেহেদির ভাইয়ের চাপাচাপিতেই জানিয়েছি। পুলিশকে জানালে যদি অর্ণবের ক্ষতি হয়, সেই রিস্ক নিতে পারবো না ভাই, প্লিজ। গুলজার আঙ্কেল বললেন,
তাহলে টাকা জোগাড় করুন। এত টাকা একসাথে কিভাবে এত অল্প সময়ে জোগাড় করব? তাহলে একটু সময় নিন। ওদের বলুন টাকা জোগাড় করতে একটু সময় লাগবে। তবে তাড়াতাড়ি করুন। এরা খুবই ডেঞ্জারাস ধরনের হতে পারে। আমি বের হচ্ছি। দেখি কি করা যায়। আমি আর গুলজার আঙ্কেল বের হয়ে গেলাম। উনি বললেন, ঘটনার বর্ণনার জায়গায় কয়েকটা দোকানে সিসি ক্যামেরা আছে। তাদের কোনো না কোনোটায় ঘটনার ফুটেজ পাওয়া যাবে। চলো খোঁজ নিয়ে আসি। আমি আর গুলজার আঙ্কেল স্কুলের দিকে যাব বলে বাসার লিফটে চললাম। লিফটে চড়েই মনে হলো অর্ণবের সাথে লিফটেই দেখা হতো আমার। নিষ্পাপ ছোট ছেলেটা এখন কোথায় আছে, কিভাবে আছে? আমার মনটা হঠাৎ করে খারাপ হলো। কিছু মানুষ কতটা হৃদয়হীন হতে পারে ভাবছিলাম। তখনও কি জানতাম কঠিন এক জীবন জটিলতার মুখোমুখি হতে যাচ্ছি সামনে। সুমি ভাবি যে জায়গাটার বর্ণনা দিয়েছেন সেখানে পৌঁছে দেখি রাস্তার ওপাশে স্কুল আর চার্চের দেওয়াল, এপাশে কয়েকটা হাই রাইজ বিল্ডিং। এই বিল্ডিংগুলোর নিচে কিছু রেস্টুরেন্ট টাইপ, সবগুলোতেই সিসি ক্যামেরা আছে এবং অন্তত একটা ক্যামেরার রাস্তা কভার করা। আমরা প্রথমে অরেঞ্জ স্কোয়ার নামে রেস্টুরেন্টে ঢুকলাম। ম্যানেজার ভদ্রলোক আমাদের পরিচিত। গুলজার আঙ্কেল তাকে শুধু বললেন, ভাই, আমরা একটু আপনার সিসি ক্যামেরার আজকের সকালের দিকের ফুটেজ দেখতে চাই, সম্ভব? ভদ্রলোক কোনো প্রশ্ন না করেই সিসি ক্যামেরার কন্ট্রোলার মাউস আমার হাতে তুলে দিল। পাসওয়ার্ড দিয়ে পুরানো রেকর্ড ওপেন করে দিলাম। আমি সকাল 11টার দিকের ভিডিও চালালাম। রাস্তার সামনে ক্যামেরাটার ভিউ এরিয়া খুবই অল্প। স্বাভাবিকভাবেই সেটা রেস্টুরেন্টের মূল এন্ট্রেন্স কভার করে তারপর সামনের রাস্তার কিছু অংশটা এসেছে। ওই সময় আমরা টেনে টেনে দেখতে লাগলাম। 11টা 10-এর দিকে দেখা গেল কিছু গ্রিন ড্রেস পরা স্টুডেন্টরা রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো। 11টা 15-তে সুমি ভাবিকে দেখা গেল রেস্টুরেন্টের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন ধীরে। একটু অন্যমনস্ক মনে হলো। তার এক হাতে শক্ত করে ধরা অর্ণব আস্তে হেঁটে তারা ক্যামেরার বাইরে চলে গেল। তার মানে রেস্টুরেন্টের সামনে কিছু ঘটেনি। আমরা সেখান থেকে বের হয়ে পরের বিল্ডিংয়ের নিচের রেস্টুরেন্টে গেলাম। রেস্টুরেন্টের নাম রিংসিং, ইংরাজিতে ক্যালিগ্রাফি করে লেখা, ঠিক মতন পড়াও যায় না। ভিতরে ঢুকে দেখি ভিড় অনেক। বোঝা যাচ্ছে বেশ চালু এটা। এই সন্ধ্যায় জমে গেছে আড্ডা। ম্যানেজার সাহেবকে খুঁজে বের করে হতাশ হতে হলো। ভদ্রলোক খুবই ব্যস্ত। এরই মধ্যে বললেন, তাদের সিসি ক্যামেরার সিস্টেম 2 দিন ধরে নষ্ট, কিচ্ছু রেকর্ড হয় না। টেকনিশিয়ানকে খবর দেওয়া হয়েছে এসে ঠিক করার জন্য। রেস্টুরেন্ট থেকে বের হয়ে গুলজার আঙ্কেল ভালো করে রেস্টুরেন্টের সামনের দিকটা জরিপ করলেন। রেস্টুরেন্টের সামনে ফুটপাত থেকে কিছুটা আলাদা করা 1-2 ফুটের মতন উঁচু ফেন্স দেওয়া আছে। সেখানে ছোট্ট একটা গেট। ক্যামেরার পজিশন দেখে মনে হলো সেটা ফুটপাত পেরিয়ে কিছুটা রাস্তাও কভার করতে পারে। আমরা হতাশ হয়ে পরের বিল্ডিংয়ে গেলাম। এটা একটা আবাসিক বিল্ডিং, নিচে কোনো রেস্টুরেন্ট নেই। একটা ক্যামেরা অবশ্য গেটের বাইরে আছে। গেটের দারোয়ান জানালো, সিসিটিভির ফুটেজ দেখতে হলে বিল্ডিংয়ের মালিক, সম্মতি সম্পাদক বা সভাপতির অনুমতি লাগবে। বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে ভাবছি কি করা যায়। এই সময় একটা গাড়ি বের হলো গেট দিয়ে। হঠাৎ গাড়িটা কাঁচ নামিয়ে একজন বলল, আরে মেহেদি ভাই না? তাকিয়ে দেখি আমার অফিসের এক ক্লায়েন্ট। ভদ্রলোকের নামটা মনে করতে পারছিলাম না। উনি বললেন, ভাই, আমি রাহাত খান, RS গ্রুপের ম্যানেজার, ভুলে গেলেন? আমি হাসি মুখে এগিয়ে গেলাম। না, রাহাত ভাইকে কি ভোলা যায়? কেমন আছেন ভাই? ভালো। এখানে কি করছেন দাঁড়িয়ে? কারোর কাছে এসেছেন? আমি মাথা চুলকে আসল কারণ বললাম। সিসি ক্যামেরার ফুটেজ দেখা দরকার জেনে উনি অবাক হলেন। কি দরকারে ভাই? মানে আসলে কিছুক্ষণ আগে আমার মানি ব্যাগটা পড়ে গেছে এই গেটের সামনেই। দেখতে চাইছিলাম কি হলো সেটার। অজুহাতটা তেমন জুৎসই হলো না বোধহয়। ভদ্রলোক আমার দিকে অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে দারোয়ানকে ডাক দিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখাতে বলে দিলেন। তারপর হুশ করে গাড়ি চালিয়ে চলে গেলেন। আমি চোখ মুখ লাল করে সিসিটিভির ভিডিও ফুটেজ দেখতে বসলাম। ক্যামেরার মান খুব একটা ভালো না। সকাল 11টা 15 থেকে টেনে টেনে দেখতে লাগলাম। 11টা 20 দিকে সুমি ভাবিকে দেখা গেল একা, উদ্ভ্রান্তের মতন এক কোণা থেকে ছুটে এলেন। তারপর একটা রিক্সা ডেকে উঠে পড়লেন। বোঝা গেল থানার দিকে যাওয়ার জন্য রিক্সায় উঠলেন। ক্যামেরা খারাপ হলেও অনেকখানি রাস্তা কভার করা।
ফলে সুমি ভাবিকে চেনা গেল। এখানে উনি রিক্সা থেকে উঠলেন, মানে পাশের রেস্টুরেন্টের সামনেই ঘটেছে ঘটনাটা। ওই হোটেলের সামনে থেকেই কিডন্যাপ হয়েছে অর্ণব। কি ভাগ্য যে ওই রেস্টুরেন্টের ক্যামেরাটাই খারাপ। আমি আর গুলজার আঙ্কেল ফিরে চললাম। আমি খানিকটা হতাশ। ভেবেছিলাম গাড়ির একটা ফুটেজ পাওয়া যাবে, তাতে অন্তত গাড়ির নম্বরটা পাওয়া যেত। গুলজার আঙ্কেলের দিকে তাকিয়ে দেখি চিন্তিত ভঙ্গিতে হাঁটছেন তিনি। মনে হলো বড় কোনো খটকা লেগেছে তার, সেটা নিয়েই ভাবছেন। নিজের ফ্ল্যাটে ফিরে আমি ব্যস্ত হয়ে গেলাম। আত্মীয় স্বজন বেড়াতে এসছেন, সেটা নিয়ে দৌড়াদৌড়ি করলাম পরদিন। সন্ধ্যায় আত্মীয় স্বজন চলে গেলে আবার আমার মনে পড়ল ঘটনাটা। প্রথমে পাশের বাসায় গেলাম খবর নিতে। বাসায় এখনো রাসেল ভাই আছেন। বোঝা যাচ্ছে বোনের এই বিপদে তিনি বোনকে ছেড়ে যাননি। সিরাজ ভাইকে দেখলাম বাইরে যাওয়ার কাপড় চোপড় পরা, সম্ভবত তার ফ্যাক্টরিতে গিয়েছিলেন। ফিরে কাপড় না ছেড়েই বসে পড়েছেন সোফায়। আপডেট জিজ্ঞেস করে জানতে পারলাম কিডন্যাপারদের বুঝিয়ে সময় বাড়ানো গিয়েছে, তবে মাত্র একদিন। আগামীকালের মধ্যে টাকাটা দিতেই হবে, না হলে অর্ণবকে আর পাওয়া যাবে না। এটাই ফাইনাল আলটিমেটাম। সিরাজ ভাই জানালেন টাকা রেডি করতে তার সময় দরকার আরও। ব্যবসা থেকে হুট করে ক্যাশ টাকা বের করা যায় না, আর ইদানিং তার ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না। রাসেল ভাই জানিয়েছেন উনি 10 লাখ দিতে পারবেন কাল। এখন সিরাজ ভাই 40 লাখ জোগাড় করতে পারলেই চলবে। আমার ভালো লাগলো, এই যুগে সত্যিকারের আত্মীয় পাওয়াও মুশকিল। রাসেল ভাই সামান্য চাকরি করেন, তারপরও বোনের বিপদে 10 লাখ দিতে চেয়েছেন। বিরাট ব্যাপার। এই সময়ে কোনো আত্মীয়ই টাকা পয়সা বের করতে চায় না, নানান অজুহাত দিয়ে কেটে পড়ার চেষ্টা করে, তার উপর 10 লাখ টাকা। রাসেল ভাই আসলেই ভালো মানুষ। আগামীকাল টাকা দেওয়া হবে শুনে চলে আসছিলাম। এই সময় একটা মনে প্রশ্ন হলো, আচ্ছা সিরাজ ভাই কিডন্যাপার তো একই নম্বর ব্যবহার করেছে, তাকে ট্রেস করা তো কঠিন হতো না? সিরাজ ভাই আমার আচমকা প্রশ্নে একটু থমকালেন, তারপর বললেন, ভাই আগে অর্ণব উদ্ধার হোক, তারপর বাকি কাজ ভাবা যাবে। ওই মোবাইল সিম থেকে নিশ্চয়ই পুলিশ তাকে ধরতে পারবে, যদি রেজিস্ট্রেশন করা সিম হয়। রেজিস্ট্রেশন করা সিম ছাড়া সব সিমই তো বন্ধ হয়ে গেছে। অর্ণব উদ্ধার হওয়ার আগে আর কিছু করতে চাচ্ছি না ভাই। ঠিক আছে ভাই, আমি আসি বলে ওখান থেকে বের হয়ে এলাম। ভাবলাম গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে গিয়ে দেখি উনি কদ্দূর কি করতে পারলেন। গুলজার আঙ্কেল দরজা খুলে বললেন, এসো। আমি ড্রয়িং রুমে বসলাম। গুলজার আঙ্কেল আমার হাতে একটা চায়ের কাপ ধরিয়ে দিয়ে বললেন, বুঝলে মেহেদি, অর্ণবের ঘটনাতে অনেকটাই খটকা। আমি অবাক হলাম। বলেন কি আঙ্কেল? অর্ণবকে কি কিডন্যাপ করা হয়নি? সেট আপ? জানি না, তবে অর্ণবের অনেক বিপদ। বলেন কি আঙ্কেল? অর্ণবকে বাঁচাতে হবে, সে একটা ছোট্ট শিশু। অবশ্যই আমরা তাকে বাঁচাবো মেহেদি, কিন্তু আমাদের কিছু ধাঁধার সমাধান আগে করতে হবে। কি ধাঁধা আঙ্কেল? গুলজার আঙ্কেল কিছু বললেন না, চুপ করে রইলেন। আমার টেনশন বাড়তে লাগলো। অর্ণবের মতন একটা সুন্দর শিশুর কিছু হলে সেটা খুবই মর্মান্তিক। আমাদের তাকে খুঁজে বের করতেই হবে। গুলজার আঙ্কেল আমাকে বললেন, আচ্ছা তুমি আমার কাছে আসার আগে নিশ্চয়ই সিরাজ সাহেবের বাসায় গিয়েছিলে? আমি বললাম, জি। কি কি দেখলে? আপডেট কি? আমি বললাম, একদিন সময় দিয়েছে কিডন্যাপাররা। আরও বললাম কিডন্যাপারদের মোবাইল নম্বর ব্যবহার করেই তো ওদেরকে ধরা যায়, সেটা খুবই সহজ ব্যাপার। গুলজার আঙ্কেল হাসলেন, তুমি কি এই কথা ওদের বলেছ? জি বলেছি। ওরা কে কি বলল? শুধু সিরাজ সাহেব বললেন আগে অর্ণব ফিরে আসুক, তারপর নিশ্চয়ই এভাবে ধরা যাবে। গুলজার আঙ্কেল বললেন, ঠিকই বলেছেন উনি, আগে অর্ণব ফিরে আসুক। এরপর কিছুক্ষণ চুপ থেকে বললেন, আজকে সিরাজ সাহেবের বউ সুমিকে কেমন দেখলে? একটু ফ্রেশ লাগছে, মনে হয় গতকালের ধাক্কাটা কিছুটা কাটিয়ে উঠেছেন। তাছাড়া টাকার জোগাড় প্রায় হয়েই গেছে। রাসেল ভাই 10 লাখ টাকা দিচ্ছেন। গুলজার আঙ্কেল কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, তোমাকে তো আমি মানুষের চরিত্রের অনেক দিক বিশ্লেষণ করতে শিখিয়েছি। তুমি বলতে পারবে সুমি কেমন মেয়ে? আচমকা এই প্রশ্নে আমি চমকে গেলাম, তবুও সিরিয়াস হয়ে ভাবতে লাগলাম সুমি ভাবি কেমন মেয়ে। দেখা গেল আমি তার সম্পর্কে তেমন কোনো তথ্যই জানি না। যদিও উনি আমার প্রতিবেশী অনেক দিন ধরেই, কিন্তু যোগাযোগ নেই একদম। আমার স্ত্রী মিলির সাথেও খাতির নেই। মিলি অবশ্য মাঝে মাঝে বলে, খুব ডাঁট সুমি ভাবির, ভাবে চলে।
মিলির এই সব কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। সে কারোর ওপর রেগে থাকলে তাকে নিয়ে এরকম মন্তব্য করে, স্বাভাবিক ব্যাপার। সিরাজ ভাই আর সুমি ভাবির সম্পর্ক কেমন তাও জানি না, তবে খুব খারাপ না নিশ্চয়ই। দুজন একসঙ্গে ঘুরতে টুরতে যায় দেখি। অনেক চিন্তা করে বললাম, আমার কাছে স্বাভাবিক ধরনের মহিলা বলেই মনে হয়। গুলজার আঙ্কেল উঠে গিয়ে শোকেস থেকে একটা ছোট্ট গাড়ির শোপিস নিয়ে এলেন। তারপর সেটা টেবিলের ওপরে রাখলেন, আর একটা ছোট শোপিস টেবিলের ওপরে রেখে গাড়িটার পাশে রাখলেন। এই যে দেখো সেদিনের ঘটনা, রিংসিং হোটেলের সামনে দিয়ে সুমি অর্ণবকে নিয়ে যাচ্ছিল। এই সময় এই গাড়িটা হুট করে পাশে দাঁড়ালো। এরপর অর্ণবকে নিয়ে সোজা চলে গেল। এখন দেখো এই গাড়িটার কোন পাশ সুমির পক্ষে দেখা সম্ভব? আমি বললাম বাঁ পাশ। রাইট, গাড়িটার বাঁ পাশে সে ছিল, তার পক্ষে ডান পাশ দেখা সম্ভব না। তাহলে সে কিভাবে বলল গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভাঙা? আমি একটু ইতস্তত করলাম। সুমি ভাবি গতকাল বলেছিল গাড়িটার ডান পাশের লুকিং গ্লাস ভাঙা, কিন্তু গাড়ির ডান পাশ তার পক্ষে দেখা সম্ভব না। বললাম, সুমি হয়তো ভুল দেখেছে, অথবা বাম পাশটাকেই ডান পাশ বলেছে ভুলে। ওরকম উত্তেজনার সময় ভুল হতেই পারে। গুলজার আঙ্কেল পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি দেখালেন। একটা নোয়া মাইক্রোবাস গাড়ির ছবির সামনে থেকে তোলা। দেখা যাচ্ছে ডান দিকের লুকিং গ্লাসটা ভাঙা। বললেন, এইটাই সেই গাড়ি, আমি খুঁজে বের করেছি। কিভাবে সেটা পরে বলবো। কেউ অবশ্য ধরা পড়েনি। আমি বিস্মিত হয়ে গেলাম। সুমি ভাবি গাড়ির বর্ণনা দিয়েছেন নিখুঁতভাবে, কিন্তু ওনার এই ভাঙা গ্লাস দেখার কথা না। তার মানে কিছু একটা মিথ্যে বলছে সে, কিছু একটা চেপে যাচ্ছে আমাদের কাছে। কেন মিথ্যে বলল সুমি ভাবি? সে কি এই ঘটনায় জড়িত? অবিশ্বাস্য। আমি গুলজার আঙ্কেলকে বললাম, একজন মা তার বাচ্চার কিডন্যাপে জড়ানো থাকবে আমার বিশ্বাস হয় না আঙ্কেল। আঙ্কেল বলেন, ঠিকই জড়িত থাকার কথা না সুমির। কেন মিথ্যা বলল সেটা বের করে ফেলবো। তবে অর্ণবের সামনে খুব বিপদ। আমরা একটু ভুল করলেই মারাত্মক ক্ষতি হয়ে যাবে তার। পরের দিন দুপুর পর্যন্ত অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকলাম। বিকেলের দিকে গুলজার আঙ্কেলের ফোন পেলাম। মেহেদি, তুমি কি চট করে বাসায় আসতে পারবে? অর্ণবকে উদ্ধার করার জন্য সিরাজ ভাইয়ের পরিবারের সবাইকে একটু জিজ্ঞাসাবাদ করার ছিল। সময় খুবই অল্প, যে কোনো সময় অর্ণব খুন হয়ে যেতে পারে, যদি ইতিমধ্যে খুন না হয়। আমি চমকে গেলাম, ছোট্ট ছেলেটা খুন হয়ে যাচ্ছে। আমি চট করে অফিস থেকে বের হয়ে হোন্ডায় চড়ে বসলাম। জ্যামের রাস্তায় দ্রুত চলার জন্য মোটর সাইকেলের বিকল্প নাই, চালক অল্প বয়স্ক। আমি বললাম, ভাই আমার খুব জরুরি, যেতে হবে, একটু টেনে নিয়ে যান তো। চালক বলল, কোনো অসুবিধা নেই, টাইট হয়ে বসেন। বাসার সামনে নেমে যখন হেলমেট খুললাম, আমি ধাতস্থ হয়ে লিফটে উঠে পড়লাম। গুলজার আঙ্কেলের বাসায় ঢুকতেই দেখলাম উনি বসে আছেন সোফায় চিন্তিতভাবে, যেন কোনো হিসাব মেলাচ্ছেন। আমাকে দেখে বলেন, গুড, তুমি তো বেশ তাড়াতাড়ি এসে পড়েছ। একটা কাজ করো, আমাদের বাসার দারোয়ানকে জিজ্ঞেস করে আসো তো, গত 3 দিন সিরাজ ভাই, সুমি এবং তার ভাই কখন কখন বাসা থেকে বের হয়েছে আর কতক্ষণ পর ফিরেছে। আমি আবার নেমে এলাম। আমাদের বিল্ডিংয়ে সিসি ক্যামেরা নেই। অনেক দিন ধরে আলোচনা চলছে সেটা নিয়ে, কিন্তু সিসি ক্যামেরা এখনো বসানো হয়নি। বিল্ডিংয়ের দারোয়ান 3 জন, লিটন, রফিক আর পলাশ, পালা করে ডিউটি করে। লিটন আর রফিককে পাওয়া গেল, তাদের জিজ্ঞেস করলাম। তারা অনেক চিন্তা করে সময় বলল। আমি কাগজে লিখে নিলাম। সিরাজ ভাই প্রথম দিন বের হননি, বাকি 2 দিন সকালে বের হয়ে বিকেলে ফিরেছেন। সুমি ভাবি প্রতিদিনই বের হয়েছে, সকালে প্রায় 1 ঘন্টার মতন বাইরে ছিল 3 দিনই। তার ভাই প্রতিদিনই বিকেলে বের হয়েছে, উনিও ঘন্টাখানেক বাইরে ছিলেন প্রতিবার। সিরাজ ভাই গাড়ি করে বের হয়েছেন 2 দিনই, বাকি 2 জন গাড়ি নেননি, হেঁটে গিয়েছেন বা রিক্সায় গিয়েছেন। আমি বললাম, তোমরা তাহলে এই দেখেছ, পলাশ কোথায়? যে যখন ডিউটি করেছে তখন এরা বের হতে পারে, তার সাথে কথা বলা দরকার। লিটন বলল, পলাশ ছুটি নিয়ে বাড়িতে গেছে স্যার, গত 4 দিন ধরে আমরা 2 জনই ডিউটি করছি। আমি সব তথ্য নিয়ে গুলজার আঙ্কেলের ফ্ল্যাটে গেলাম। উনি সব দেখে চিন্তিত ভঙ্গিতে বললেন, চলো, আমাদের সিরাজ সাহেবের বাসায় যাওয়ার সময় হয়েছে। সিরাজ ভাইয়ের ড্রয়িং রুমে বসে আছি। সিরাজ ভাই, সুমি ভাবি আর রাসেল ভাই বসে আছেন ছড়িয়ে ছিটিয়ে। সুমি ভাবিকে আজ বিধ্বস্ত লাগছে, বারবার হাউমাউ করে অর্ণবের নাম ধরে কেঁদে উঠছেন। গতকালই ভাবিকে বেশ প্রাণবন্ত দেখেছি, আজ একদিনে কি হলো, একেবারে ভেঙে পড়েছেন।
রাসেল ভাইও বিষণ্ণ। মনে হচ্ছে ভালো একটা ঝড় বয়ে গেছে তাদের ওপর দিয়ে। সিরাজ ভাই একমাত্র শান্ত হয়ে বসে আছেন। গুলজার আঙ্কেল বললেন, টাকা দিয়েছেন সিরাজ ভাই? সিরাজ ভাই মাথা ঝাঁকালেন। 50 লাখ টাকার ব্যাগ কথা মতো বসিলা ব্রিজের সামনে রেখে দিয়ে আসা হয়েছে। একটা হোন্ডাওয়ালা সেটা নিয়েও গেছে, কিন্তু অর্ণব ফেরেনি। কথা ছিল টাকা পাওয়ার পর অর্ণবকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু আর যোগাযোগ করেনি কিডন্যাপাররা। 2টা মোবাইল নম্বর দিয়ে তারা যোগাযোগ করছিল, তাদের 2টো মোবাইল ফোনই বন্ধ। গুলজার আঙ্কেল কিছুক্ষণ চুপ থাকলেন। সিরাজ ভাই হঠাৎ হাউমাউ করে উঠলেন, ভাই, ওরা আমার ছেলেটাকে মেরে ফেলবে, আপনি কিছু একটা করেন। সুমি ভাবিও ফুঁপিয়ে কেঁদে উঠলেন। গুলজার আঙ্কেল শান্ত গলায় বললেন, কিন্তু আপনি তো টাকা দিয়ে দিয়েছেন, তাহলে কেন ওরা অর্ণবকে মারবে? সিরাজ ভাই একটু থেমে বললেন, হয়তো প্রমাণ রাখতে চায় না, হয়তো চিনে ফেলার ভয় আছে। গুলজার আঙ্কেল এবার হাসলেন। কথাটা একেবারে মন্দ বলেননি। কিছুক্ষণ থেমে গুলজার আঙ্কেল বললেন, আচ্ছা রাসেল সাহেব, আপনি যেন কি করেন? রাসেল ভাই এই প্রশ্নে একটু বিরক্ত হলো। ব্যাংকে চাকরি করি। আচ্ছা, চাকরি কেমন চলছে? চলছে ভালোই, কিন্তু ভাবছি আর চাকরি করব না, স্বাধীনভাবে একটা ব্যবসা শুরু করার চিন্তা করছি। ভালো। আচ্ছা, মাস তিনেক যাবৎ যে আপনার কোনো চাকরি নেই সেটা কে কে জানে? আমি হতভম্ব হয়ে গেলাম। রাসেল ভাইয়ের তাহলে চাকরি নেই? রাসেল ভাই তোতলাতে লাগলেন। কিছু বললেন না? সিরাজ ভাই বললেন, কি ব্যাপার রাসেল, চাকরি গেছে সেটা আমাকে বলনি তো? আমিই ছেড়ে দিয়েছি ভাইয়া, চাকরি আর পোষাচ্ছিল না, ব্যবসা করব। কিন্তু আমার এসব ব্যক্তিগত ব্যাপার এখানে আলোচনা কেন হচ্ছে? এবার গুলজার সাহেব আঙ্কেল বললেন, হচ্ছে কারণ এই ঘটনার সাথে তার সম্পর্ক আছে। কি বলছেন জাতা? একটু পরেই পরিষ্কার হয়ে যাবে সব, বলে গুলজার আঙ্কেল সিরাজ ভাইয়ের দিকে ফিরলেন। আচ্ছা সিরাজ সাহেব, অর্ণবের কি আলাদা কোনো খাবারের প্লেট, গ্লাস এসব কিছু আছে? সিরাজ ভাইয়ের চোখে মুখে বিস্ময়। হ্যাঁ, আছে তো। লাল রঙের স্পাইডারম্যান গ্লাস আর নীল কাঁচের ডিজাইন করা প্লেট। কোথায় থাকে সেগুলো? কিচেন র্যাকে। চলুন তো দেখি। গুলজার আঙ্কেল আর সিরাজ ভাই কিচেনে যাচ্ছেন দেখে আমিও গেলাম। সিরাজ ভাই কিচেন র্যাক দেখিয়ে বললেন, আশ্চর্য, নেই তো, এখানেই তো থাকে। ড্রয়িং রুমে ফিরে সিরাজ ভাই বললেন, সুমি, অর্ণবের গ্লাস আর প্লেট কোথায়? সুমি ভাবি আর রাসেল ভাই কিচেনে যাননি। সুমি ভাবি বললেন, ভেঙে গেছে তাই ফেলে দিয়েছি। সিরাজ ভাই বললেন, কই বলনি তো? আর তাছাড়া অর্ণব তো এই গ্লাস আর এই প্লেট ছাড়া খাবারই খেতে চায় না। সুমি ভাবি চুপ করে থাকলেন। গুলজার আঙ্কেল বললেন, ওই প্লেট আর গ্লাস তার মা অর্ণবের কাছেই পাঠিয়ে দিয়েছে, তাই সেগুলো ওখানে নেই। এবার সুমি ভাবি চিৎকার দিলেন, কি সব ফালতু কথা বলছেন? ফালতু কথা না, আপনার ভাইয়ের চাকরি যাওয়ার পর আপনার ভাই ব্যবসার জন্য আপনার কাছে টাকা চাইলো, কিন্তু আপনি এত টাকা কোথায় পাবেন? জানেন এটা, যে সিরাজ ভাই আপনার ভাইকে এত টাকা দেবেন না। ভাই ওদিকে বেপরোয়া। আমি ঠিক জানি না ভাইয়ের প্রতি ভালোবাসার কারণেই আপনি অর্ণবকে নিয়ে ওই প্ল্যানে সাই দিয়েছিলেন, নাকি আপনার একটা সিক্রেট আপনার ভাই জেনে গিয়েছিলেন সেই ভয়ে। এরপর প্ল্যান হলো অর্ণবকে কিছুদিন দূরে সরিয়ে মুক্তিপণের নাটক সাজানো হবে। একমাত্র ছেলের জন্য সিরাজ ভাই নিশ্চয়ই টাকা দিতে দ্বিধা করবেন না। তবে সুমি গাড়ির বর্ণনা দিতে গিয়ে একটু ভুল করে ফেলেছেন। গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভাঙা, সেটা বাঁ পাশ থেকে আপনার দেখার কথা ছিল না। এর অর্থই হচ্ছে ওই গাড়ি আপনি আগে বা পরে দেখেছেন। সুমির এই ছোট্ট ভুলের কারণেই আমার সন্দেহ হয়। এরপর আমি খোঁজ খবর নেওয়া শুরু করি। আমার পুরানো সোর্স এই রকম গাড়ির একটা ছবি পাঠালো আমাকে। সেই ছবি দেখে আমি ড্রাইভারকে ধরলাম। ড্রাইভার রেন্টে কার চালায়, তাকে ওই দিন ভাড়া করা হয়েছিল। অর্ণবকে নিয়ে অপহরণকারী ব্রিজে নেমে যায়। সে আরও বলল, ওই দিন গাড়ি থেকে নামার পর একজন মহিলা তার বাচ্চাকে বুঝিয়ে শুনিয়ে গাড়িতে তুলে দেয়। গাড়িতে যে ছিল সে বাচ্চার পরিচিত ছিল। ওটা কিডন্যাপার বলে তার মনে হয়নি। গুলজার আঙ্কেল থামলেন। রাসেল ভাই এই সময় একটা ভুল করলেন। খেপে গিয়ে সুমি ভাবিকে বললেন, আপা, তুমি এত কথা বলো বলেই আজ এই অবস্থা। টাকাও পেলে না, আবার এখন অর্ণব কোথায় আছে কে জানে। সিরাজ ভাই ছিছি করে উঠলেন, তোমরা আমার আত্মীয় ভাবতেও ঘেন্না হচ্ছে। মা হয়ে অর্ণবকে মারার প্ল্যান করেছো? মিথ্যে কথা। সুমি ভাবি ফুঁপিয়ে উঠলেন, আমার ছেলেকে শুধু একটু দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম,
কিছুদিনের জন্য। টাকাটা পেয়ে গেলেই তাকে ফিরিয়ে আনতাম। সে খাবার খাচ্ছে কিনা নিয়মিত খোঁজ রাখতাম। প্লেট আর গ্লাস পাঠিয়েছিলাম যাতে ঠিক মতন খায়। কিন্তু শয়তানটা বেইমানি করেছে। সে আমার অর্ণবকে কোথায় লুকিয়ে ফেলেছে এখন? সুমি ভাবি কাঁদতে লাগলেন। আমি চারিদিকে একবার তাকিয়ে দেখলাম। রাসেল ভাই হতাশ হয়ে বসে আছে। সিরাজ ভাই ভুরু কুচকে মোবাইলে কিছু দেখছেন। গুলজার আঙ্কেল শান্ত চেহারায় বসে আছেন। সুমি ভাবি কেঁদে যাচ্ছেন হাউমাউ করে। হঠাৎ উনি গুলজার আঙ্কেলের দিকে তাকিয়ে বললেন, আপনি তো অনেক বুদ্ধিমান। আমার অর্ণবকে খুঁজে দিন, তারপর যা শাস্তি হয় আমি মেনে নেব। শুধু আমার বাচ্চাটাকে ফিরিয়ে দিন। হৃদয় বিদারক পরিবেশ। কি করব বুঝতে পারছি না। হঠাৎ গুলজার আঙ্কেল সিরাজ ভাইয়ের মোবাইলটা কেড়ে নিলেন। বললেন, এটা আমার কাছেই থাক। সিরাজ ভাই বিরক্ত হয়ে কিছু বলতে যাচ্ছিলেন, তারপর চুপ হয়ে গেলেন। আমি নিচু গলায় বললাম, আঙ্কেল, অর্ণবের কি হয়েছে বলে আপনার ধারণা? গুলজার আঙ্কেল মৃদু স্বরে বললেন, এখনো জানি না, তবে তাকে খুন করে গুম করে ফেলার প্ল্যান করা হয়েছে। পুলিশ কাজ করছে। আশা করি খুনি কিছু করার আগেই ধরা পড়বে। রুমের সবাই চুপ হয়ে গেল। শুধু সুমি ভাবি আরও জোরে ফুঁপিয়ে উঠলেন। ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, তোর জন্যই এত কিছু হয়েছে শয়তান। তুই মরিস না কেন বদমাস? এই সময় গুলজার আঙ্কেলের ফোনে কল এলো। উনি ফোনে ওপাশের কথা শুনলেন, তারপর ফোন রেখে হাসি মুখে সুমি ভাবির দিকে তাকিয়ে বললেন, পুলিশে ও আমার সহযোগীরা আছে। তাদের সাহায্যে আপনাদের ফোন ট্র্যাক করা হয়েছিল। তারপর সিরাজ ভাইয়ের দিকে তাকিয়ে বলেন, গাড়ি নিয়ে ওই ভুল বর্ণনা দেওয়ার পরই আমি সুমির মোবাইল ট্র্যাকের ব্যবস্থা করি। সেখান থেকে দেখা যায় একটা নম্বরে কয়েকবার কথা বলেছে সুমি। তারপর দেখলাম সেই নম্বরটা আমাদের বাসারই দারোয়ান পলাশের। তখনই খটকা লাগলো। এরপর একটু চিন্তা করতেই ধীরে ধীরে হিসাবটা মিলে যেতে লাগলো। পলাশের সাথে অর্ণবের সম্পর্ক ভালো ছিল, তাই টাকা খাইয়ে পলাশকে হাত করা হয়েছে, যাতে অর্ণব পলাশের কাছে কিছুদিন ভালো থাকে। টাকা পাওয়া হয়ে গেলে পলাশ নিশ্চয়ই দূরে চলে যেত, এই বিল্ডিংয়ে আর ফিরতো না। প্ল্যান মোটামুটি ভালোই ছিল, কিন্তু পলাশ ছিল ভয়াবহ লোভী। অন্য একজন তাকে যখন আরও টাকার লোভ দেখালো, সে সুমির সাথে যোগাযোগ করা বন্ধ করে দিল। সুমি ভাবি বললেন, কে লোভ দেখালো আর কি লোভ দেখালো, কেনই বা দেখালো? অন্য একজন পলাশের সাথে যোগাযোগ করে মোটা অঙ্কের লোভ দেখালো, যাতে অর্ণবকে খুন করে গুম করে ফেলা হয়। সম্ভবত টাকার অঙ্কটা ওই 50 লাখই ছিল। তাকে লোভ দেখানো হলো যে অর্ণবকে গুম করা হয়ে গেলেই পুরো টাকাটা তার। পলাশ এই লোভ থেকে বাঁচতে পারেনি। আমি বললাম, সর্বনাশ, অর্ণব কি খুন হয়ে গেছে তাহলে? গুলজার আঙ্কেল স্মিত হাসলেন। অর্ণবকে উদ্ধার করা হয়েছে, এইমাত্র জানলাম। সে এখন পুলিশের কাছে আছে। পলাশ পালিয়ে গেছে, তবে সে ধরা পড়বে। সুমি ভাবি হু হু করে কেঁদে উঠলেন। কান্না থামার পর বললেন, ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। এখন আমি যে কোনো শাস্তি নিতে রাজি আছি, কিন্তু অর্ণবকে খুন করে কার লাভ হতো? গুলজার আঙ্কেল অনেকক্ষণ চুপ করে থাকলেন। তারপর সিরাজ ভাইয়ের মোবাইলটা হাতে নিয়ে একটা মেসেজ দেখালেন সবাইকে, কিল হিম নাও। আমি ভালো করে দেখলাম মেসেজটা সেন্ড হয়েছে সিরাজ ভাইয়ের মোবাইল থেকে পলাশ লেখা একটা নাম্বারে। আমি আমার মোবাইল থেকে নাম্বারটা মিলিয়ে দেখলাম ওটা আমাদের বিল্ডিংয়ের গার্ড পলাশেরই নাম্বার। মেসেজটা মিনিট 15 আগে সেন্ড করা হয়েছে। তার মানে এখানে বসেই তখন মেসেজ দিয়েছেন সিরাজ ভাই। কি অবিশ্বাস্য! বাবা সন্তানকে খুনের নির্দেশ দিয়েছে। সুমি ভাবি সিরাজ ভাইয়ের দিকে তেড়ে গেলেন। রাসেল ভাই তাকে ধরে থামিয়ে রাখলেন। সিরাজ ভাই নিশ্চুপ হয়ে বসে আছেন, তার চেহারায় গভীর এক বিষাদ। সুমি ভাবি চিৎকার করে বললেন, কেন কেন? গুলজার আঙ্কেল শান্ত স্বরে বললেন, কারণ সিরাজ সাহেব জেনে গিয়েছিলেন অর্ণব তার সন্তান না, তার আসল সন্তান নেওয়ার ক্ষমতা নেই। মাস দুয়েক আগে আমি মেডিকেলে গিয়েছিলাম এক আত্মীয়কে দেখতে। কাকতালীয়ভাবে সিরাজ সাহেবকে অর্ণব সহ সেখানে দেখেছিলাম। তখন কিছু মনে হয়নি, কিন্তু এই ঘটনাটার জন্য 2 দিন আগে আমি আমার বন্ধুর মাধ্যমে মেডিকেলে খোঁজ নিয়েছি। সিরাজ সাহেব নিজের ফার্টিলিটি টেস্ট করিয়েছেন, সঙ্গে ছেলের ডিএনএ টেস্ট। অর্ণবের সঙ্গে তার ডিএনএ ম্যাচ হয়নি। সম্ভবত কোনো সন্দেহ থেকে উনি এটা করিয়েছিলেন। আমার ধারণা অর্ণবকে খুন করার প্ল্যান সিরাজ সাহেবের ছিল না, কিন্তু অর্ণবকে কিডন্যাপের নাটক সাজিয়ে তার কাছ থেকে ভাইয়ের জন্য টাকা নেওয়ার প্ল্যান করেছেন। এটা সিরাজ সাহেব কোনোভাবে জেনে যাওয়ার পরই রাগের চোটে ওই সিদ্ধান্ত নিয়েছেন।
আপনাকেও স্বাস্থ্য করা হতো এতে। কিন্তু উনি কিভাবে আপনাদের প্ল্যান জানলেন সেটা এক রহস্য। সম্ভবত আপনাদের কোনো আচরণের সন্দেহ হয় তার। না হলে হয়তো অর্ণবকে খুনের প্ল্যান অন্তত করতেন না। একটা শিশুকে নিজের সন্তান ভেবে মানুষ করার পর তাকে খুন করার কথা ঠান্ডা মাথায় ভাবা সম্ভব না। এবার সিরাজ ভাই ফুঁপিয়ে কেঁদে উঠলেন। সুমি ভাবি নিশ্চুপ হয়ে গেছেন। তাকিয়ে দেখলাম মাথা নিচু করে বসে আছেন তিনি। সেদিন রাতে আমি আর মিলি অর্ণবের সঙ্গেই বসেছিলাম। ছোট্ট শিশু জানে না তার ভবিষ্যৎ ভয়াবহ কতটা জটিলে পড়ে গেছে। এই জগৎ মাঝে মাঝে ভীষণ হৃদয়হীন হয়ে ওঠে। কার পাপের শাস্তি কাকে ভোগ করতে হয় ঠিক নেই। সিরাজ ভাই আর রাসেল ভাইকে পুলিশের হাজতে নিয়ে গেছে। অর্ণবের জন্য তার মাকে হাজতে পাঠানো হয়নি, কিন্তু মামলা হলে হাজিরা দিতে হবে। অর্ণব একটা গাড়ি নিয়ে খেলছিল, হঠাৎ আমাকে বলল, আঙ্কেল, আমার পাপা কোথায় গেল? আমাকে কেউ বলছে না। বাইরে গেছে বাবা, এসে পড়বে। ডু ইউ নো, মাই পাপা ইজ দ্য বেস্ট পাপা ইন দ্য ওয়ার্ল্ড। আমি যখন পলাশ আঙ্কেলের সঙ্গে ছিলাম, আমার মা তখন আমার সাথে ফোনে কথা বলতো, কিন্তু আমার পাপা আমাকে রোজ দেখতে গিয়েছিল। সত্যি? ইয়া, তুমি জানো আমার পাপা আমাকে ছাড়া রাতে ঘুমাতেই পারে না। তাই তো পলাশ আঙ্কেলের বাসায় গিয়ে আমাকে ছাড়া কয়েকদিন থাকতে হবে বলে আমাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলো। পলাশ আঙ্কেলকে ধমকালো কিছুক্ষণ। আমি কিছু বললাম না। তাকিয়ে দেখি মিলির চোখে মুখে ওড়না চাপা দিয়ে কান্না সামলাচ্ছে। মেয়েটার এত অল্পতেই চোখে পানি চলে আসে বলার না। অন্য ফিসফিস করে বলল, আই অ্যাম টেলিং ইউ আ সিক্রেট আঙ্কেল, আই লাভ মাই পাপা ইভেন মোর দ্যান মাই মম। আমার পাপা কি তাড়াতাড়ি ফিরবে আঙ্কেল? আমি বলে ওখান থেকে সরে গেলাম। চোখ ভিজে যাচ্ছে কেন কে জানে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।